রাজনৈতিক প্রচারণার কথা ভাবলে এখন আর আগের দিনের সেই ছবিটা মাথায় আসে না, তাই না? ফেসবুকের নিউজ ফিড থেকে শুরু করে হোয়াটসঅ্যাপের মেসেজ, ভোটের লড়াইটা এখন সবখানে। চলুন আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখি এই নতুন ডিজিটাল যুগে একটা রাজনৈতিক ক্যাম্পেইন ঠিক কীভাবে কাজ করে আর এর পেছনের আসল কৌশলগুলোই বা কী। কিন্তু আসল প্রশ্নটা হলো, যেখানে সবার মনোযোগ আকর্ষণ করাই এত কঠিন, সেখানে প্রার্থীরা ঠিক কী করে নির্বাচন জেতেন, কোন কৌশলগুলো আসলেই কাজে দেয়। চলুন এই জটিল ধাঁধার উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক। শুরুতে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার, আর সেটা হলো রাজনৈতিক প্রচারণার খেলার মাঠটা কিন্তু এখন আমূল বদলে গেছে। ভোটের লড়াইটা এখন আর শুধু মাঠে ময়দানে বা চায়ের দোকানেই সীমাবদ্ধ নেই, এটা এখন ডিজিটাল প্ল্যাটফর্মেও সমানভাবে শক্তিশালী, এমনকি হয়তো তার চেয়েও বেশি প্রভাবশালী। এই বদলটা ঠিক কতটা বড় সেটা বুঝতে খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। ভাবুন তো, আগে কেমন ছিল? প্রার্থীদের কর্মীরা বাড়ি বাড়ি যেতেন, স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। আর এখন এখন একটা ফেসবুক ভিডিও, একটা হোয়াটসঅ্যাপ মেসেজ বা গুগল সার্চের রেজাল্টই ভোটারদের মতামতকে অনেকখানি প্রভাবিত করে দিচ্ছে। পুরো খেলাটাই এখন ডিজিটাল। আর এই যে ডিজিটাল মাধ্যমের এত গুরুত্ব, তার কারণটা কিন্তু সংখ্যার দিকে তাকালে পরিষ্কার বোঝা যায়। সারা বিশ্বের প্রায় ৫৮% মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। তার মানে প্রার্থীদের জন্য ডিজিটাল জগতে নিজেদের উপস্থিতি জানান দেওয়াটা এখন আর কোনো শখের বিষয় নয়, এটা একেবারে অপরিহার্য একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, তো এই নতুন ডিজিটাল মাঠে জেতার উপায়টা কি? উত্তরটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা শুরু হয় একটা দারুণ গল্প দিয়ে। কারণ ভোটাররা শুধু শুকনো নীতি বা প্রতিশ্রুতির সঙ্গে নিজেদের যুক্ত করতে চান না, তারা একটা আকর্ষণীয় গল্পের সঙ্গে, একটা আখ্যানের সঙ্গে আবেগ দিয়ে যুক্ত হতে চান। এর একটা অসাধারণ উদাহরণ কিন্তু বারাক ওবামার ক্যাম্পেইন। তার উপদেষ্টা ডেভিড অ্যাক্সেলরড একটা দারুণ পরামর্শ দিয়েছিলেন। তিনি ওবামাকে বলেছিলেন সাধারণ মানুষের ছোট ছোট গল্পগুলো তার বক্তৃতায় তুলে ধরতে, আর ঠিক সেটাই তার বার্তাগুলোকে অনেক বেশি জীবন্ত আর শক্তিশালী করে তুলেছিল। হ্যাঁ, একটা সাধারণ ব্যক্তিগত গল্পও কিন্তু একটা পুরো ক্যাম্পেইনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই যে গল্প বলা, এই আইডিয়াটাকেই আমরা বলতে পারি পলিটিক্যাল ব্র্যান্ডিং। মানে একজন প্রার্থীকে শুধুমাত্র একজন রাজনীতিবিদ হিসেবে না দেখে একটা ব্র্যান্ড হিসেবে তুলে ধরা, যার একটা নির্দিষ্ট পরিচয় আছে, কিছু মূল্যবোধ আছে, আর আছে এমন কিছু প্রতিশ্রুতি যা ভোটারদের মনে একটা পজিটিভ আর দীর্ঘস্থায়ী ছাপ ফেলে যায়। তবে মজার ব্যাপার হলো, এই গল্প বলার কৌশলটা কিন্তু একদমই নতুন কিছু না, অনেক আগে থেকেই এটা চলে আসছে। যেমন ধরুন রোনাল্ড রিগ্যানের কথা। তিনি আমেরিকান স্বপ্নের ওপর ভিত্তি করে এমন এক শক্তিশালী গল্প তৈরি করেছিলেন যা ভোটারদের মনের গভীরে পৌঁছে গিয়েছিল। এখনকার ডিজিটাল টুলগুলো শুধু সেই পুরনো কৌশলটাকে বহু গুণে শক্তিশালী করে তুলেছে। বেশ, একটা ভালো গল্প তো নয় তৈরি হলো, কিন্তু সেই গল্পটাকে লাখ লাখ ভোটারের কাছে পৌঁছে দিয়ে ভোটে কনভার্ট করার জন্য কি কি লাগে? চলুন এবার ডিজিটাল প্রচারণার একেবারে ভেতরের দিকটা, মানে এর টুলসগুলো দেখে নেওয়া যাক। একটা সফল ডিজিটাল ক্যাম্পেইন মানে কিন্তু শুধু ফেসবুকে কয়েকটা পোস্ট দেওয়া নয়, এটা একটা বিশাল সমন্বিত ব্যাপার। এর মধ্যে কি কি থাকে দেখুন: ডিজিটাল স্ট্র্যাটেজি ঠিক করা, সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা, বিজ্ঞাপন দেওয়া, কন্টেন্ট বানানো, এমনকি একটা ডিজিটাল ওয়াররুম থেকে প্রতিপক্ষের সব চাল পর্যবেক্ষণ করা আর খুব দ্রুত তার জবাব দেওয়া। আর এই সব কিছু কিন্তু এমনি এমনি হয় না, এর পেছনে থাকে খুব গোছানো পরিকল্পনা। যেমন একটা কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করা, মানে কোন দিন কি পোস্ট যাবে, কখন যাবে, কেন যাবে, সব কিছু আগে থেকে ছক কষে ঠিক করা থাকে। এর ফলে পুরো প্রচারণাটা এলোমেলোভাবে না চলে একটা নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যায়। আর এই পুরো ডিজিটাল দুনিয়ার একদম কেন্দ্রে থাকে একটা ব্যক্তিগত ওয়েবসাইট। কেন এটা এত জরুরি? কারণ সোশ্যাল মিডিয়া তো আজ আছে, কাল তার নিয়ম বদলে যেতে পারে, কিন্তু ওয়েবসাইট হলো নিজের জমি, নিজের বাড়ি। এখানে নিয়ন্ত্রণটা পুরোপুরি প্রার্থীর হাতে থাকে। এটা বিশ্বাসযোগ্যতা তৈরির সবচেয়ে বড় স্তম্ভ। তো ডিজিটাল প্রচারণার শক্তি যেমন অনেক বেশি, এর সাথে কিন্তু কিছু বড় চ্যালেঞ্জও চলে আসে। ডেটা কিভাবে ব্যবহার করা হচ্ছে, নিয়মকানুন মানা হচ্ছে কিনা, আর সবচেয়ে বড় কথা, ভোটারদের বিশ্বাস ধরে রাখা যাচ্ছে কিনা। এই তিনটি বিষয় একটা সফল আর নৈতিক প্রচারণার জন্য একেবারে অপরিহার্য। কিন্তু একটা কথা, সব লড়াই কিন্তু শুধু অনলাইনে হয় না।
মাঠের কাজও ঠিক ততটাই জরুরি। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? টেকনোলজি এখন সেই পুরনো দিনের মাঠের কাজকেও একদম বদলে দিয়েছে। একটু ভাবুন তো, আগে কি হতো? কর্মীরা বাড়ি বাড়ি যেতেন, কাগজে নাম ঠিকানা লিখতেন, তাতে কাজের স্বচ্ছতার একটা অভাব ছিল। আর এখন কর্মীদের হাতে থাকে অ্যাপ, রিয়েল টাইমে ডেটা চলে আসছে, জিপিএস দিয়ে ট্র্যাক করা যাচ্ছে কে কোথায় কাজ করছে। এতে যেমন জবাবদিহিতা বাড়ছে, তেমনি জালিয়াতিও ঠেকানো যাচ্ছে। আর হ্যাঁ, এই ডিজিটাল জগতে কিন্তু যা খুশি তাই করার সুযোগ নেই। খেলার কিছু নিয়ম আছে যা নির্বাচন কমিশন ঠিক করে দিয়েছে। যেমন সব প্রচার হতে হবে স্বচ্ছ, মানে কে প্রচার করছে তা পরিষ্কার থাকতে হবে। কোনো রকম ভুয়া খবর বা বিদ্বেষ ছড়ানো যাবে না, আর ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা তো একদমই নিষিদ্ধ। আচ্ছা, আমরা তো প্রচারণার এত সব কৌশল নিয়ে কথা বললাম, কিন্তু সবকিছুর শেষে একজন ভোটার যখন ভোট দিতে যান, তখন ঠিক কোন জিনিসগুলো তার সিদ্ধান্তকে প্রভাবিত করে? চলুন এবার একটু সেই মনস্তত্ত্বের দিকে তাকানো যাক। একটা ক্যাম্পেইন যতই ভালো হোক না কেন, ভোটারের সিদ্ধান্ত কিন্তু আরও অনেক কিছুর ওপর নির্ভর করে। যেমন ধরুন, তার সামাজিক পরিচয়, তার অর্থনৈতিক অবস্থা, চাকরির চিন্তা, শিক্ষা, সচেতনতা, মিডিয়ার প্রভাব, এই সব কিছু মিলেমিশে একজন ভোটারের চূড়ান্ত সিদ্ধান্তটা তৈরি হয়। এটা একটা বেশ জটিল প্রক্রিয়া। তাহলে একদম শেষে এসে একটা প্রশ্ন থেকেই যায়, যখন কোনো একটা ক্যাম্পেইনের গল্পটা নিখুঁত, তাদের কৌশলগুলো একেবারে নিশ্ছিদ্র, তখন আমরা সাধারণ মানুষ হিসেবে কিভাবে আমাদের সিদ্ধান্তটা নেব, কোন তথ্যের ওপর ভরসা করব? এই প্রশ্নটা কিন্তু আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেকের নিজের ভূমিকার কথা নতুন করে ভাবতে শেখায়।